আমার যেটা মনে হয়েছে যে উত্তম কুমারের অভিনয়ের মধ্যে অনেকটা ছবির চর্চা, সাহিত্যের চর্চা দেখা যায়। হ্যাঁ, তো আপনি যদি আমাদেরকে একটু উত্তম কুমারের অভিনয়ের চর্চা নিয়ে। উত্তমবাবু ওয়াজ এ গ্রেট অবজারভার। সবসময় খেয়াল রাখতেন কে কীভাবে কী কাণ্ডটা করে। উনি সৌমিত্রদাও আমাকে বলেছেন একটা অভিনয়ের পরে, একটা শর্ট টেকিংয়ের পরে, বলে তুই এটা করেছিস না, খুব খুব ভালো করেছিস, কিন্তু এটা এভাবে করা যেত না, বলে উনি একটা ইয়ে করলেন। তো তখন সৌমিত্রদা বললেন যে, আমি বললাম যে উত্তমদা এটা তোমার, এটা তোমার, আর আমি যেটা করেছি ওটা আমার। এই রকম ব্যাপার ছিল ওদের মধ্যে। যাই হোক, উত্তমবাবুর একটা মস্ত বড় দিক ছিল যে উনি গল্প নির্বাচন করতেন। প্রশান্ত ঘোষ বলে একজন লিখেছিলেন লাল পাথর, কেউ চেনে না সে সময় তাকে, জাস্ট একটা বেরিয়েছিল একটা ম্যাগাজিনে, এত সুন্দর একটা ইয়ে। উনি দেখে সুশীল মজুমদারকে গিয়ে ধরলেন যে আমি এই লাল পাথর ছবিটা করতে চাই। তো বললেন, সুশীলবাবু বললেন তুমি দিয়ে যাও আমি দেখি। তো সুশীলবাবু বইটা পড়ে বললেন, এ তো একটা কি বলে নায়ক ঠিকই, কিন্তু এই যে রোলটা তুমি করতে চাইছো এ তো কি বলে সেমি ভিলেন। বলে তা সত্ত্বেও আমি এটা করতে চাই। আপনারা লাল পাথর সবাই দেখেছেন নিশ্চয়ই। তাতে প্রায় সেমি ভিলেন, একটা ক্রুয়েল, একটা ডিক্টেটোরিয়াল পার্সন। হ্যাঁ, সেই রোলটা উনি কেন করতে চাইলেন? এটা পরে হিন্দিতে রাজকুমার করেছিলেন লাল পাথর বলে। তাতে উনি দুঃখও পেয়েছিলেন, বলেওছিলেন। সেটাও আমাকে লিখতে হয়েছিল কাউ, যে ওনার এক্সপ্রেশনটা, যে উনি কী কথায় কথায় কাকে যেন বলেছিলেন। তো আমি তখন সেটা কোট করেছিলাম যে উত্তমবাবু বলেছেন যে ওরা হিন্দিতে আমাকে এটা করতে বললো না কেন। দুটো কারণ। একটা কারণ হচ্ছে গিয়ে রাজকুমারের লাল পাথরও আমি দেখেছি, ইট ইজ নোওয়্যার নিয়ার উত্তমবাবুজ লাল পাথর, একেবারে না। বড় অ্যাক্টার মানে রাজকুমারও বড় অ্যাক্টার, কিন্তু ওই রোলটা উত্তমবাবু যা করেছিলেন তার ধারে কাছে আসে না। যাই হোক, তো উনি গল্প পড়তেন, এখানে ওখানে যা বেরোচ্ছে এটা ওটা, ওকে খোঁজ খবর দেওয়ার লোকও ছিল, তারাও বলতো যে ওখানে বেরিয়েছে এটা পড়ে দেখবেন। উনি সাহিত্য মনস্ক ছিলেন, এটা কজন এখন জানে আমি জানি না। উনি রেগুলার সাহিত্য পাঠ করতেন একটি কারণে, যদি একটা গল্প আবিষ্কার করা যায়। এবং বনপলাশির পদাবলী, হ্যাঁ, এটা রমাপদ চৌধুরীর গল্প। সেটা উনি যখন সিলেকশন করলেন, রমাপদবাবুর কাছে শোনা, আমাকে রমাপদবাবু বলছেন, আমার পাড়াতেই থাকতেন, গল্ফিনেই থাকতেন। তো আমাকে রমাপদবাবু বলছেন যে উত্তম আমাকে ফোন করলেন। তো আমাকে বললো যে রমাপদবাবু আপনার সঙ্গে কথা বলতে চাই। বললো কী ব্যাপার? বললো যে আপনার বনপলাশির পদাবলী কি বিক্রি করেছেন কাউকে ছবি করার জন্য? বললো না তো। বললো ওটা আমি নিতে পারি? বলে হ্যাঁ নিন। তো একটু কথা আছে। তো রমাপদবাবুকে উনি গাড়ি ওদের নিজের গাড়ি ছিল, কিন্তু ও গাড়ি পাঠালো, এটা একটা ভদ্রতা, ওর গাড়ি এসে ওনাকে নিয়ে গেল ওনার ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে। তো সেখানে গিয়ে বসে কথা হচ্ছে। তো উনি বললেন, তাতে রমাপদবাবু আমার কাছে, যেটা আমি শুনেছি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, উনি বললেন ও অলরেডি ওই ক্যারেক্টারটা নিয়ে ভেবে নিয়েছে কীভাবে কী করবে। বলছে যখন আমাকে যে আমি এটা এইভাবে করলে কী হয়, ওভাবে করলে কী হয়, সেভাবে করলে কী হয়। তো বলেছে ছবিটা আমার না, আমার উপন্যাসটা আমি যেন মানে ওর কথায় ছবির মতন দেখতে পাচ্ছি। এবং সেই ছবিটা উনি নিজে ডিরেকশনও করলেন, বনপলাশির পদাবলী ডিরেকশনও উত্তমের নিজের। এবং এত ভালো একটা, হ্যাঁ, মিউজিক ওর। তো এত গুণের একটা ছেলে মানুষ ভাবা যায় না। আমি ওর গুণ কীরকম সেটা আমি নানান মুখে শুনেছি। তার মধ্যে আর একটা সুন্দর মুখ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, যাকে নিয়ে আমার একটা বই আছে, মানে একটা না 2-3টে বই আছে। প্রথমটা ওই আমার গানের স্বরলিপি, যখন ওনার সঙ্গে করি, তো উত্তম কুমারকে নিয়ে খুব গল্প হতো। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে উত্তমের সঙ্গে আপনার কেটে গেল কেন শেষের দিকে? বললো আমারই দোষ। মানে হেমন্ত মস্ত বড় ক্যারেক্টার, অসাধারণ। তো বলল যে আমারই দোষ। আমি বলে বোধহয় একটু, আমার বোধহয় একটা হামবড়িয়া হয়ে গিয়েছিল, যা হোক ওটা কেটে গেল। এবং সে কারণে পরে
সুপ্রিয়া চৌধুরীর আমার উত্তম বইতে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সুপ্রিয়া বোধহয় একটু অনুরক্ত হয়েছিলেন হেমন্তবাবুর, এবং সেটা উত্তমবাবুর ভালো লাগেনি। হেমন্তবাবু কিন্তু অসাধারণ ভালো মানুষ, ভালো চরিত্র, কিন্তু ওই যা হয় আর কি, সিনেমা মহলটা একটু আমাদের, মানে শুধু আমাদের না, বম্বেরও বটে এবং হলিউডের তো বটেই, হ্যাঁ, একটু গোলমেলে জায়গা, ওখানে অনেক রকম সম্পর্ক তৈরি হয় বাংলায়।